রামেসার জন্য কাঁদছে দেশ, প্রতিবাদ বিক্ষোভ, ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি, দ্রুত বিচারের আশ্বাস সরকারের। আমরা চেষ্টা করছি সেই বিচার বিভাগে যেন জনগণের ভরসা থাকে, আস্থা থাকে। বাকলিয়ায় শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম, একদিনে আরও ৫ শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ। আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী, খাল খনন সহ যোগ দেবেন একাধিক কর্মসূচিতে। প্রশাসকের চেয়ারে বসে আব্দুস সালামের মেয়র নির্বাচনের প্রচার, আইনি বাধা না থাকলেও নৈতিকতা নিয়ে প্রশ্ন। গ্রিন শিপিং কার্যকরে চট্টগ্রাম বন্দরের উদ্যোগ, অর্থায়ন আর প্রযুক্তির ব্যবহারই বড় চ্যালেঞ্জ। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টের সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আরিফিন। ৫৬,০০০ বর্গমাইল জুড়ে একটিই দাবি, শিশু রামেসার ধর্ষণ এবং হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচার। মিরপুরের পল্লবী সহ রাজধানীর বিভিন্ন জায়গায় নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ হয়। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। যে বয়সে রূপকথার দানবের সাথে দেখা হবার কথা, সেখানে বাস্তবে দানবরূপী মানুষের হাতে নির্মমতার শিকার ছোট্ট রামিসা। এই বর্বরতা মেনে নিতে পারছে না দেশের মানুষ। তাই তো নৃশংসতার প্রতিবাদ জানাতে ক্ষুব্ধ জনতা নেমে এসেছে রাস্তায়। বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা জড়ো হন রাজধানীর পল্লবীতে রামিসার বাড়ি এলাকায়। সকাল 11টার দিকে রামিসার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের এমপি সেলিমা রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় তারা বলেন, আইনের প্রতি আস্থা ফেরাতে দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার করবে সরকার। আহ্বান জানান এমন ঘটনার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার। গত 17 বছরের থেকে আমাদের এই বিচার সংস্থার আস্থা নষ্ট হয়েছে। আমরা চেষ্টা করছি সেই বিচার বিভাগে যেন জনগণের ভরসা থাকে, আস্থা থাকে। নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাবা আব্দুল হান্নান আস্থা রাখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, আমি আর কিছু চাই না, আমার আর কোনো বিশ্বাসের প্রয়োজন নেই। উনি আমাকে যে আশ্বস্ত, যে ভালোবাসার যে স্বীকৃতি বা যে অঙ্গীকার দিয়ে গেছেন, আমি এর উপরেই আমি থাকতে চাই, আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। ঘাতক সোহেলের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে দিনভর রাজধানীর বিভিন্ন জায়গায় হয় প্রতিবাদ। মানববন্ধন করে গুলশান সোসাইটি। অংশগ্রহণকারীরা বলেন, এই বিচার বিলম্বিত হলে এমন ঘটনা আরও ঘটবে। একটি দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধীদের খুবই দ্রুত বিচার ব্যবস্থায় এনে করতে হবে, যাতে বাংলাদেশে ভবিষ্যতে এরকম জঘন্য এবং হৃদয়বাদীর ঘটনা না ঘটে। জুম্মার নামাজের পরে মিরপুর 10 গোল চত্বরে মিছিল ও সমাবেশ করে ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। 48 ঘন্টার মধ্যে বিচার না হলে সংসদ ভবন ঘেরাওয়ের ঘোষণা দেন তারা। ঘন্টার মধ্যে যদি এই সরকার যথাযথ কোনো রায় প্রকাশ না করে, ইনশাল্লাহ আমরা প্রতিদিন এখানে দাঁড়াবো না, এবার ইনশাল্লাহ আমরা সংসদের সামনে দাঁড়াবো। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে ইসলামী ছাত্রী সংস্থা। রামিসা হত্যাকাণ্ডের বিচারের স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান তারা। বিক্ষোভ হয় বাইতুল মোকাররম মসজিদ এলাকায়ও। আপনারা জেগে উঠুন, আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য কাজ করুন। এরকম জাহিরাতের সমাজ তো আমরা চাই না। রাষ্ট্রকে অতি দ্রুতই এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। কয়েকটি সংগঠনের ব্যানারে বিক্ষোভ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও।
এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করে ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্ক। যেহেতু সেই সময় ধর্ষণ হচ্ছে, শিশু রামিসা হত্যা মামলায় আসামির পক্ষে মামলা পরিচালনায় কোনো আইনজীবী না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা বার। হিরুন খান, চ্যানেল 24, ঢাকা। রামিসার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের মধ্য শিয়ালদী গ্রামে এখন শোকাবহ পরিবেশ। নৃশংস এই হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না কেউই। অবিলম্বে রামিসার ঘাতকের শাস্তি কার্যকরের দাবি তাদের। বৃষ্টিস্নাত শুক্রবারটা একটু অন্যরকম ছিল মুন্সিগঞ্জের মধ্য শিয়ালদী গ্রামে। সন্তানের চলে যাওয়া এখনো মেনে নিতে পারছেন না রামিসার বাবা হান্নান মোল্লা। ছোট্ট রামিসার কবর যতবারই দেখছেন চোখ ভিজে যাচ্ছে জলে। জুমার নামাজ শেষে রামিসার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় সিরাজদি খানের শিয়ালদী গ্রামের মসজিদে। এ সময় হত্যার সর্বোচ্চ বিচার দাবি করেন সবাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সর্বোচ্চ আশ্বাস দিয়েছেন যত দ্রুততা সম্ভব, এবং এই আইনের সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তি যেন প্রয়োগ করা হয়। আর কোনো মা যেন এইভাবে বুক খালি না হয়, ওর ফাঁসি হোক, খুব দ্রুত ওর ফাঁসি হোক। এমন একটা শাস্তি বাস্তবায়ন করে যে শাস্তি দেখলে এরকম নরপিশাচদের রুহ কেঁপে উঠবে। ভবিষ্যৎ তারা এটা কল্পনাও করতে পারবে না যে আমরা কখনো কোনো শিশুর উপর আক্রমণ করবো না, নারীর উপর এই নির্যাতন চালাবো। রামিসার কবর জিয়ারত শেষে পরিবারের সাথে দেখা করেন স্থানীয় সংসদ সদস্য। আশ্বাস দেন দ্রুত বিচারের। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, অবশ্যই আমরা বিশ্বাস করি এই বিচার কথা বলছেন অতি সত্বর হবে এবং সারা পৃথিবী, সারা বাংলাদেশের মানুষ এটাকে দৃষ্টান্ত রেখে এই বিচার সমাপ্ত। এদিকে শিশু রামিসা, আসিয়া সহ সব শিশু নির্যাতন ও ধর্ষণের পর হত্যার বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি হয়েছে। এ সময় ধর্ষকের সর্বোচ্চ ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানান সবাই। তানিম রহমান, চ্যানেল 24। চট্টগ্রামে 3.5 বছরের শিশুটির ওপর পাশবিক নির্যাতনের প্রাথমিক প্রমাণ মিলেছে, এমন কথা জানিয়েছেন হাসপাতালের পরিচালক। মামলার পর আটক মনিরও দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় দিনভর প্রতিবাদ মুখর ছিল চট্টগ্রাম। শিশু ধর্ষণ ও অভিযুক্তকে আটক ঘিরে রাতভর সংঘর্ষ উত্তেজনার পর শুক্রবার সকাল থেকে শান্ত বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা। মা বাবা দুজনই জীবিকার তাগিদে সারাদিন থাকেন কর্মস্থলে, তাই ছোট্ট শিশুটির দেখভাল করতেন নানি। তিনি সারাক্ষণ চোখে চোখে রাখতেন নাতনিকে। কিন্তু বৃহস্পতিবার বিকেলে তার অজান্তেই মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে যায় ডেকোরেশন কর্মচারী মনির। চালায় পাশবিক নির্যাতন, যা টের পেয়ে তাকে আটকে ফেলে এলাকাবাসী। আমি 2 মাসের বাচ্চি, মার গর্ভের থেকে হয়েছে মতো। আমার ছেলে করে নাতিরা আমি চাই না, আমার মেয়ের করে নাতিরা আমি চাই। আমি চিনি না ওকে, আমার নাতির যাতে আমাকে টানিয়ে আনছে, এটা এরকম করছে। এখানে লোহা টানিছি মারবার জন্য, ও যারা এখানে কাজ করে ও আমাকে ধরে ফেলছে। আমি এখানে মেরে ফেলতাম ওকে। জঘন্য কাজটা করছে, এটা মারানোর দরকার ছিল, লগে লগে মারানোর দরকার ছিল। জনগণের হাত তুলে দিলেন না কেরে, ঘর বন্দি করে রাখলেন কেরে। শিশুটির চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেলে। তার উপর পাশবিকতার প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানান হাসপাতালের পরিচালক। সবাই যেন নিজের বাচ্চাকে সাবধান রাখতে পারে, আর কোনো ছেলে জানি এরকম না করতে পারে। এই বিচারটা জানি সরকার জানি করতে হয়। এটাকে আমরা বলি আর কি অ্যাব্রেশন বলি। অ্যাব্রেশন মানে অ্যাটেম্প টু র‍্যাপ আর কি। দর্শনের চেষ্টা করা হয়েছিল। আমরা মেয়েটার স্যাম্পল কালেকশন করে ডিএনএ টেস্টের জন্য ঢাকা পাঠাচ্ছি। ঘটনার প্রতিবাদে দিনভর বিক্ষোভ মুখর ছিল চট্টগ্রাম। বাকলিয়া সহ বিভিন্ন স্থানে মানববন্ধন, মিছিল সমাবেশ করে সামাজিক রাজনৈতিক সংগঠন। তারা চট্টগ্রামে শিশু ধর্ষণ ও ঢাকায় রামিসা হত্যার প্রতিবাদ জানান। কেউ কেউ প্রতীকী মরদেহ বহন করে দাবি জানান শিশু সুরক্ষার। আমরা যদি ধর্ষকের সঠিক বিচারটা পেতাম, তাহলে হচ্ছে আজকে এই যে ধর্ষক যারা আছে তারা কিন্তু সুযোগ পেত না। নারীদের যদি সুরক্ষাই না থাকে তাহলে নারীরা এগিয়ে যাবে কেমনে, নারীরা নিজেদের কাজ করবে কেমনে? শিশু ধর্ষণের ঘটনায় আটক মনিরকে আসামি করে মামলা করেছেন তার বাবা। অভিযুক্ত মনিরের বাড়ি কুমিল্লায়। রেপিস্ট প্রাথমিকভাবে সে স্বীকার করেছে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে সে সুযোগটা নিয়েছে, যেহেতু ভিকটিমের মা এবং বাবা ওই পিউতে আপনার উপস্থিত নাই, সেই সুযোগটা কিন্তু সে নিয়েছে এবং সে স্বীকার করেছে। বৃহস্পতিবার রাতের সহিংসতার ঘটনায় 7 জনকে আটক করেছে পুলিশ। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।
এদিকে চট্টগ্রামে আবারও ঘটেছে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা। শুক্রবার নগরের 3টি এলাকায় 4 শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে। এদিন দুপুরে নগরের আগ্রাবাদ হাজিপাড়ায় 7 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় এহসান নামে এক যুবক। চিৎকার শুনে লোকজন এগিয়ে অভিযুক্তকে আটকে রাখে। পরে ঘটনাস্থলে গেলে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে 2 ঘন্টা অবরুদ্ধ থাকে পুলিশ। বিকেলে বায়েজিদ এলাকায় 5 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেফতার করে পুলিশ। আর রাতে আমবাগান এলাকায় 2 শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে হেফাজতে নিয়েছে পুলিশ। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণের শিকার হয়েছে 6 বছরের এক শিশু। শুক্রবার সন্ধ্যায় বক্তাবলীর চর বয়ারগদিতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়ির পাশে খেলা করার সময় শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন করে হিরো ও সোহেল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়। সেখানে আরও গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হিরোকে আটকে রেখে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। রাতে গ্রেপ্তার করা হয় আরেক অভিযুক্ত সোহেলকে। অন্যদিকে যশোরে এক শিশু ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ত্রিশালে পৌঁছে শুরুতেই বৈলর কানহর ধরার খাল খননের উদ্বোধন করবেন তিনি। পরে যোগ দেবেন জাতীয় কবির 127তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান, 3 দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন এবং নজরুল বইমেলার উদ্বোধনী পর্বে। প্রধানমন্ত্রীর এই সফরে থাকছে রাজনৈতিক কর্মসূচিও। দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, মারধর এবং ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের সাবেক এবং বর্তমান 8 নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও 110 থেকে 115 জনকে আসামি করা হয়েছে। এ সময় থানা ঘেরাও করে পাল্টা বিক্ষোভ করে ছাত্রদল। ঘটনা শুক্রবার বেলা 2টার পর ঝিনাইদহের পৌর কালেক্টরেট জামে মসজিদে জুমা নামাজের পরে বের হন নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ নাসির উদ্দিন পাটোয়ারির সাথে কথা বলতে যান। এক পর্যায়ে পেছন থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায়। এতে আহত হন স্থানীয় কয়েকজন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং আরো যুব দলের, তারপরে আরো বিএনপির অনেক নেতাকর্মীরা হুট করে ডিম নিক্ষেপ করে। এটা সম্পূর্ণ অসত্য। আমার নেতৃত্বে এখানে হামলা হয়নি। ঝিনাইদহের বিক্ষুব্ধ কিছু ছাত্র জনতা ওনার উপরে ডিম নিক্ষেপ করেছে। হামলা ঘটনার পরপরই বিক্ষোভ করেন এনসিপির নেতারা। এদিকে পাল্টা বিক্ষোভ করে ছাত্রদল। পরে সদর থানায় মামলা করতে যান নাসির উদ্দিন পাটোয়ারি, কিন্তু সে সময় বিদ্যুৎ না থাকায় মামলা নিতে বিলম্ব হয়। 2 ঘন্টা পর মামলা নেওয়া হয়। মামলায় ছাত্রদলের 8 নেতার নাম সহ অজ্ঞাত আরও 110 থেকে 115 জনকে আসামি করা হয়। দুপুর থেকে আমরা জঙ্গলি শাসনের মধ্যে দিয়ে গিয়েছি। অবশেষে সরকারকে যখন গলা চিপে ধরেছি, তখন সরকার হলো মামলা নিতে বাধ্য হয়েছে। তা আমরা পুরো 18 কোটি মানুষেরকে বলবো, সরকারের আপনারা গলা চিপে ধরুন, যাতে সরকার আইনের শাসন বাস্তবায়ন করে, কোনো জঙ্গলি শাসন নয়, এবং আইনমন্ত্রী তার বাড়ি থেকে আইনের শাসন বাস্তবায়ন শুরু করবেন বলে আমরা আশা রাখি। মামলা দায়ের শেষে গাড়িতে করে নাসির উদ্দিন পাটোয়ারি চলে যাওয়ার সময় বাধা দেয় ছাত্রদল। পরে জেলা বিএনপি নেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ক্ষণিকের জন্য নয়, বরং মেয়র নির্বাচন করতে এসেছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। চ্যানেল 24-কে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি, যে কারণে কোনো রাগঢাক রাখা ছাড়াই চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা। তবে ঢাকা উত্তর সহ অন্য সিটির প্রশাসকরা নির্বাচন নিয়ে এখনও নীরব ভূমিকায়। আশরাফুল আলম আকাশের প্রতিবেদন। আমি মেয়র নির্বাচন, আপনারা কি আমাকে সমর্থন করবেন? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম ভোটের খবর না থাকলেও পুরোদমে চালাচ্ছেন মেয়র নির্বাচনের প্রচারণা। আমার সামনে মেয়র ইলেকশন, আমার ভোটটা দিবেন আপনারা? মা বোনেরা তো বলে না কিছু। সড়ক নির্মাণ, পরিচ্ছন্নতা, আলোচনা সভা, যেখানেই যাচ্ছেন সেখানেই চাচ্ছেন ভোট। নির্বাচনে আমাকে যদি মেয়র নির্বাচিত করেন, তাহলে আমি কথা দিতে পারি অনেক কিছুই, অনেক কাজই আপনাদের জন্য করতে পারবো।
আব্দুস সালামকে মেয়র পদে দেখার প্রত্যাশা নিয়ে নগরীর বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়েছে এলাকাবাসীর পরিচয়ে। প্রচার হচ্ছে, আর পাবলিককে তো বোকা মনে করার কোনো কারণ নাই। নগর ভবনের চেয়ারে বসে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে কোনো রাগঢাক রাখেননি আব্দুস সালাম। খোলাখুলি বললেন, ক্ষণিকের জন্য নয়, মেয়র নির্বাচন করতেই এসেছেন। সিদ্ধান্ত নিয়েই তো এখানে আসার, তা না হলে তার হাফ ডান করার জন্য তার আমি আসি নাই, তাই না? প্রশাসক হয়েছে ভবিষ্যতে নির্বাচন করার জন্যই, সাময়িক সময়ের জন্য তার এখানে আসি নাই। এখন তো নির্বাচন শুরুই হয় নাই, আমি তো নির্বাচনকে কোনো ইনফ্লুয়েন্স করছি না। দক্ষিণে প্রচারণা চলল, ঢাকা ও ঢাকার বাইরে অন্য সিটির প্রশাসকদের বিষয়ে খোঁজ নিয়ে দেখা যায় এখনও প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন না কেউ। উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম জানান, মেয়র প্রার্থী নিয়ে দলের সিদ্ধান্তের অপেক্ষায় তিনি। আমি রাজনৈতিক কর্মী, আমি সবসময় আমাদের দল নির্বাচনমুখী। নির্বাচন যখন মেয়র ইলেকশন সিটি কর্পোরেশনগুলোতে হবে, তখন দল যাকে মনোনীত করবে তার পক্ষে সবাই কাজ করবে, এটাই আমাদের সিদ্ধান্ত। নির্বাচন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান বদিউল আলম মজুমদার মনে করেন, প্রশাসক হিসেবে ভোটের আগাম প্রচারণা চালানো আইনের সরাসরি লঙ্ঘন না হলেও বিষয়টি নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। আইনগতভাবে এখনো বাধা নেই কোনো, কারণ এখন নির্বাচনী এই যে তফসিল ঘোষণা হয়নি এইসব, কিন্তু এগুলো নৈতিক দিক থেকে অগ্রহণযোগ্য, এটা কোনোভাবেই কাম্য নয়। এই বিশেষজ্ঞ বলছেন, সার্বক্ষণিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে নির্বাচন কমিশনকে। তাই তাদেরকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। হাম এবং এর উপসর্গে মারা গেছে আরও 11 শিশু। এ নিয়ে 68 দিনে প্রাণহানি 566। এছাড়াও 24 ঘন্টায় রোগী শনাক্ত হয়েছে মোট 1315 জন। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে সার্বিক ব্যবস্থার অবনতি হয়েছে। স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণার দাবি জানান চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বলেন, সরকার এক্ষেত্রে দায় এড়ানোর চেষ্টা করছেন, তবে জুনের শেষ নাগাদ পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করছেন তারা। 2050 সালের মধ্যে বিশ্বজুড়ে কার্বন মুক্ত গ্রিন শিপিং কার্যকর করতে চায় আইএমও, যার অংশ হিসেবে কর্মপরিকল্পনা তৈরি করছে বাংলাদেশ। যা নিয়ে কাজ করছে নৌপরিবহন অধিদপ্তর। ছোট ছোট উদ্যোগ নিতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরও। তবে এক্ষেত্রে অর্থায়ন আর প্রযুক্তির ব্যবহারই হবে বড় চ্যালেঞ্জ, মত বিশ্লেষকদের। ফখরুল ইসলামের রিপোর্ট। পৃথিবীতে বছরে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয় প্রায় 42 বিলিয়ন টন, যার প্রায় 2-3% বা 1 বিলিয়ন টন তৈরি হয় আন্তর্জাতিক নৌ চলাচল থেকে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে দায়ী যে গ্রিন হাউস গ্যাস, তার অন্যতম কার্বন ডাই অক্সাইড, যার পরিমাণ কমাতে 27 বছর মেয়াদী গ্রিন শিপিংয়ের কর্মকৌশল নেয় নৌখাতের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা আইএমও। 3 ধাপের এই কর্মপদ্ধতির মধ্যে রয়েছে 2030 সাল নাগাদ 20%, 40 সালের মধ্যে 70-80 আর 50 সালের মধ্যে 100% কার্বন ডাই অক্সাইড নির্গমন কমিয়ে আনা, যাতে ভূমিকা রাখতে হবে বাংলাদেশকেও। বাংলাদেশ একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান সেটা তৈরি করছে, টার্গেটিং আইএমওর যে টার্গেট জিরো ইমিশন বাই 2050, সেই আলোকেই কিন্তু ন্যাশনাল অ্যাকশন প্ল্যানটা তৈরি হচ্ছে। তো এখানে পলিসি ডেভেলপমেন্ট হচ্ছে। গ্রিন শিপিংয়ে বাংলাদেশের অন্যতম করণীয় বন্দরসমূহের আধুনিকায়ন, জাহাজ রপ্তানি ও রিসাইক্লিংয়ে মান বজায় এবং কম কার্বন জাহাজে বিনিয়োগ, যে পথে হাঁটার কথা বলছে দেশের প্রধান সমুদ্র বন্দর কর্তৃপক্ষ। ধাপে ধাপে যখন যাবে 2050-এর ভিতরে কার্বন এমিশন টোটালি এখানে একটা ধাপের পরে কমিয়ে নিয়ে আসা হবে। আমরা সেটার জন্য প্রস্তুতি এখন থেকেই আমাদের নেওয়া দরকার। চট্টগ্রাম বন্দরে আমরা যতটুকু আমাদের পক্ষে এখন বাধ্যতামূলক রয়েছে কার্বন এমিশন কমানোর জন্য, আমরা চেষ্টা করছি যে কিছু গ্রিন ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। বিশ্ব বাণিজ্যের 80-90% হয় নৌপথে, ফলে বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে বাংলাদেশের গ্রিন শিপিংয়ের কার্যকর প্রস্তুতি জরুরি, বলছেন খাত সংশ্লিষ্টরা। নতুন যে জায়গাগুলো আছে, যে বিশেষ করে বে টার্মিনাল হোক বা অন্য যে কোনো জায়গায় হোক, সেখানে কিন্তু এই ধরনের পরিকল্পনা মাথায় রেখে যদি নতুনভাবে যদি বন্দরকে সাজানো যায়, তাদের ধীরে ধীরে কিন্তু এই জায়গাগুলোতে আমরা পৌঁছাতে পারবো। বিশেষজ্ঞদের মতে গ্রিন শিপিংয়ের বড় চ্যালেঞ্জ হলো পরিবেশ বান্ধব বা বিকল্প জ্বালানির উচ্চ ব্যয়, নতুন অবকাঠামো তৈরিতে অর্থায়ন আর জাহাজ রূপান্তরে প্রযুক্তিগত জটিলতা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।
আন্তর্জাতিক প্রসঙ্গ, পশ্চিমবঙ্গের কলকাতায় শেষ হলো বাংলাদেশ ভারতের যৌথ নদী কমিশনের ৯০তম বৈঠক। তবে বহুল আলোচিত গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়নে হওয়া বৈঠক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি দুই দেশের প্রতিনিধিরা। ১৯৯৬ সালে গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এটি ছিল শেষ বৈঠক। শুক্রবার বৈঠক শেষ হলেও সাংবাদিকদের সামনে প্রতিনিধিরা কথা না বলায় গঙ্গার পানি বন্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে বেড়েছে ধোঁয়াশা। এক্ষেত্রে ভারত বলছে, ফারাক্কা পয়েন্টে বাস্তব জলপ্রবাহের উপর ভিত্তি করে নতুন চুক্তির কাঠামো নির্ধারণ করা উচিত। অন্যদিকে বাংলাদেশের দাবি, শুধু ফারাক্কা নয়, উজান থেকে গঙ্গার মোট প্রবাহের হিসাব বিবেচনায় নিয়ে পানি বন্টনের নতুন কাঠামো করতে হবে। পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ড। ক্যান্সার আক্রান্ত স্বামীর পাশে থাকতেই তার এমন সিদ্ধান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টি নিজে নিশ্চিত করেছেন গ্যাবার্ড। পদত্যাগপত্রে তার উপর আস্থা রেখে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দায়িত্ব দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে ট্রুথ সোশ্যালে তুলসি গ্যাবার্ডের পদত্যাগের বিষয়ে সিলমোহর দেন ট্রাম্প। জাতীয় গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে ঘোষণা করেন অ্যারন লুকাসের নাম। খেলার খবর, বাংলাদেশের র্যাঙ্কিং ১৫০ থেকে ১৬০-এর মধ্যে আনতে চান নতুন হেড কোচ থমাস ডুলি। শুক্রবার ঢাকায় আসার পর কুল বিএসপি স্পোর্টস অ্যাওয়ার্ডে প্রথম জনসমক্ষে এসেছেন মার্কিন কোচ। জানান, আবার এশিয়ায় ফেরার লক্ষ্যে বেছে নিয়েছেন বাংলাদেশকে। ফুটবল সভাপতির ডাকে সাড়া দিয়ে কুল বিএসপি স্পোর্টস অ্যাওয়ার্ডের মঞ্চে বাংলাদেশের নতুন হেড কোচ থমাস টুলি সকালে ঢাকা নেমে বিকেলে দেশের প্রাচীন ক্রীড়া পুরস্কারের মঞ্চেই প্রথম জনসম্মুখে হামজা জামালদের মার্কিন কোচ। ১৯৯৮ বিশ্বকাপে ছিলেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক, ফিলিপাইনের হেড কোচ থাকাকালীন দেশটিকে নিয়ে গেছেন এশিয়ান কাপে। এবার দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার দায়িত্ব ছেড়ে দক্ষিণ এশিয়ার বাংলাদেশের ফুটবল এখন ডুলির কাঁধে। ফিলিপাইনে ছিলাম, মালয়েশিয়া, জাপান, চীনে যাওয়ার সুযোগ হয়েছে। এশিয়ায় আবার ফেরার ইচ্ছে ছিল। বিভিন্ন দেশ আর মহাদেশে গেলে নানা সংস্কৃতির সাথে মেশা যায়, নতুন কিছু করার সুযোগ থাকে। বাংলাদেশের র্যাঙ্কিং সহ সামগ্রিক ফুটবল উন্নয়নে মনোযোগ নতুন হেড কোচের। আমি ফুটবল খেলতে ভালোবাসি, চেজ করতে নয়। ফুটবলারদেরও এই কথাটা বলি। আমি চাই ফুটবলটা উন্নতি করুক। ১৫০ বা ১৬০-এর মধ্যে বাংলাদেশের র্যাঙ্কিং নেওয়ার চেষ্টা থাকবে। ২৪ মে থমাস ডুলির অধীনে শুরু হয় বাংলাদেশ দলের ক্যাম্প। ৫ জুন নতুন কোচের অধীনে প্রথম ম্যাচ সান মারিনোর বিপক্ষে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এই ছিল সকাল ৭টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।